প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। আশা করি তোমরা যদি এই প্রশ্নটা প্রিপারেশন নাও এবং এই প্রশ্নটার মধ্যে যেই যে প্রশ্নগুলো আছে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমাদের পরীক্ষা 100% ভালো হবে। তো আমরা কথা আর বাড়াচ্ছি না, প্রথমে ক বিভাগ থেকে যেটা থাকবে 25টি নৈবিত্তিক প্রশ্ন থাকবে, এর মধ্যে 15টি থাকবে এমসিকিউ টাইপ আর 10টি থাকবে তোমাদের সংক্ষেপ উত্তর দাও। তো এক নম্বরে যেটা থাকবে এমসিকিউ টাইপের, নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? 2. কোম্পানির মূল মন্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? 3. নিচের কোনটিতে বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে বেশি? 4. বিএস খতিয়ান কত সাল থেকে সারা দেশে শুরু হয়? 5. সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবার পরিচিতির জন্য কোনটি প্রয়োজন? 6. সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্কার তহবিলকে কি বলে? তারপরে 7. বাণিজ্য ঘাটতি পূরণ করে কোনটি? 8. নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারণ করা হয়? 9. ডব্লিউইএফ এর পূর্ণ রূপ নিচের কোনটি? 10. স্বল্পমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য কি? তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বাংলাদেশের শ্রমবাজারে এমন একটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে যা জনসংখ্যার একটি বড় অংশকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। স্বল্প খরচ বা বিনিয়োগের পেশা হিসাবে এ খাতে কিছু নতুন সম্ভাবনাও তৈরি হতে যাচ্ছে। তো এখান থেকে 11 নম্বরে যেটা বলা হয়েছে, উপরোক্ত অনুচ্ছেদে বাংলাদেশের কোন খাতকে নির্দেশ করা হয়েছে? 12. উক্ত খাতের অন্তর্গত বিষয়গুলো হলো পশুপালন, মৎস্য চাষ, ফল উৎপাদন। তাহলে কোনটি হবে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সঠিক উত্তর তিনটাই হবে। 13. শ্রমবাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে কিসের জন্য? 14. শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কয় ধরনের? 15. গ্রামীণ ব্যাংক কি ধরনের ব্যাংক? তো এই হলো আমাদের 15টা সঠিক উত্তরের টিক। তারপরে এক কথায় উত্তর দাও। এখানে থাকবে 16 থেকে টোটাল 25 পর্যন্ত 10টা। 16 নম্বরে জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? 17. স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলে? 18. পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত? 19. ফিনটেক ডিজিটাল পেমেন্ট এর অপর নাম কি? 20. এসডিজি এর পূর্ণরূপ লিখো। 21. এনএএসএ নাসা এর পূর্ণরূপ লিখো। 22. লাইফ রেইনবো মডেল কে তৈরি করেন? লাইফ রেইনবো মডেল কে তৈরি করেন? 23. বিশ্ব পর্যটন দিবস কত তারিখ? 24. কত সালের ট্রেডমার্ক আইন বর্তমানে বাংলাদেশে চালু আছে? 25. বাংলাদেশের সর্বশেষ সরেজমিন জরিপ কোনটি? এ হলো তোমার নৈবিত্তিক টাইপ প্রশ্ন। এবার খ বিভাগ থেকে তোমরা এখানে পাবে আরো 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 করে 10 দুগুণে 20। 1. ব্যবসায় কাকে বলে? মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত ধরনের ও কি কি? 2. প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য লিখো। 3. ঋণ পণ্য বলতে কি বোঝায়? 4. পর্সা কি? 5. নবায়নযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। 6. ক্লাউড
কম্পিউটিং কি? 7 ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপসমূহ লিখো। 8 আন্তর্জাতিক শ্রমবাজার বলতে কি বোঝায়? 9 কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বোঝায়? 10 পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝায়? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা গ বিভাগে চলে যাব। গ বিভাগে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 পাঁচা 15। 1 পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা বলতে কি বোঝায়? পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করো। 2 প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য লিখো। 3 ইন্টারনেট অফ থিংস IoT বলতে কি বোঝায়? ইন্টারনেট অফ থিংস আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ ব্যাখ্যা করো। 4 উদ্যোক্তা কাকে বলে? একজন সফল উদ্যোক্তার গুণাবলী লিখো। 5 জমির RS খতিয়ান এবং BS খতিয়ান কি? সংক্ষেপে উত্তর দাও। তো এই হলো আমাদের দৃশ্যপটবিহীন গ বিভাগের যে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবার আমরা চলে আসলাম ঘ বিভাগে। এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক থাকবে। তো 1 নম্বরে যে এখানে কটা 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক একটা 10 করে, 5 10 50। 1 জনাব জামিল সাহেব ঢাকা পূর্বাঞ্চলে একটি জমি ক্রয় করতে চায়। উক্ত বিষয়ে তার ছেলে অবগত হলে সে জমি ক্রয়ের পূর্বে এবং পরে করণীয় বিষয়গুলো সম্পর্কে বলেন এবং তা সতর্কতার সাথে যাচাই করতে বলেন। তাহলে এখানে ক নাম্বারে যেটা দিতে হবে, জনাব জামিল সাহেবের জমি ক্রয়ের পূর্বে করণীয় বিষয়সমূহ আলোচনা করো। খ জনাব জামিল সাহেবের জমি ক্রয়ের পর করণীয় বিষয়গুলো সম্পর্কে লিখো। তো এই হলো 1 নম্বরের। এরপরে 2 নম্বরে আমরা আরেকটা উদ্দীপক দেখব। জনাব সাকিব একজন কম্পিউটার ব্যবসায়ী। তিনি জাপান থেকে প্রতিটি 15,000 টাকা দরে 100টি কম্পিউটার আমদানি করেন। এই ক্ষেত্রে তার অন্যান্য খরচ নিম্নরূপ: আমদানি শুল্ক 6,000 টাকা, বিমান ভাড়া 40,000 টাকা, পরিবহন বীমা 5,000 টাকা, ডক চার্জ 3,000 টাকা, কর্মচারীদের বেতন 4,000 টাকা, বিদ্যুৎ খরচ 2,000 টাকা, দোকান ভাড়া 8,000 টাকা, গুদাম ভাড়া 6,000 টাকা। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কতে ক্রয় মূল্য কি? উল্লেখিত তথ্যের আলোকে প্রতিটি কম্পিউটারের প্রকৃত মূল্য নির্ণয় করো। খ বিক্রয় মূল্য কি? প্রত্যাশিত মুনাফা 30% ধরে প্রতিটি কম্পিউটারের বিক্রয় মূল্য নির্ণয় করো। এই হলো আমাদের 2 নম্বরের প্রশ্ন। তারপরে আমরা চলে গেলাম 3 নম্বরের। রহমান সাহেব একজন কাপড় ব্যবসায়ী। তিনি তার পরিবারের জন্য সঠিকভাবে বাজেট পরিকল্পনা করেন। কিছুদিন আগে তার প্রবাসী ছোট ভাই তাকে 2 লক্ষ টাকা পাঠিয়েছেন। রহমান সাহেব এই টাকা কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেন। বন্ধুরা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন। তারপর এখান থেকে যে ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, রহমান সাহেব তার পরিবারের বাজেট পরিকল্পনায় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখেন? খ রহমান সাহেব দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে? এবার আমরা 4 নাম্বার প্রশ্নতে চলে যাব। বর্তমান বিশ্বে টেলিমেডিসিন ও টেলিযোগাযোগ দুটি জনপ্রিয় খাত, যার ফলে জনজীবনে এসেছে স্বস্তি। প্রত্যেকের মধ্যে যোগাযোগ হয়েছে সহজ ও দ্রুত। প্রযুক্তির উন্নতির মাধ্যমে এই দুইটি খাত রয়েছে মানুষের ভরসার প্রতীক। তাহলে ক নাম্বারের যে প্রশ্নটা তোমাদের দিতে হবে, টেলিমেডিসিন কি, এর বিভিন্ন ধরন সম্পর্কে লিখো। খ টেলিযোগাযোগ বলতে কি বুঝো, এর সুবিধাগুলো লিখো। তারপর আমরা চলে আসলাম 5 নাম্বার প্রশ্নে। জনাব আসলাম সাহেব একজন শিক্ষক। তিনি
নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামাজিকভাবে সকলে মিলেমিশে থাকার পরামর্শ দিলেন। সমাজের মানুষ আচার আচরণ এবং কোনো মানুষ সমস্যায় পড়লে তার সুস্পষ্ট সমাধানের মাধ্যমে কিভাবে তা প্রতিরোধ করা যায় সে সম্পর্কে বললেন। তাহলে ক নম্বরে তিনি যে প্রশ্নটা তৈরি করেছেন, সামাজিক সমস্যা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খ নম্বরে তোমার এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তার যথাযথ সমাধান বের করো। এবার আমরা চলে আসলাম ৬ নম্বর প্রশ্নে। জনাব করিম সাহেব নবম শ্রেণীর শিক্ষার্থীদের কেরিয়ার তথা পেশা নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা দেয়। তিনি বললেন, চাকরির বাজার সর্বদা পরিবর্তনশীল, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা অর্জন না করে পেশার ক্ষেত্রে মৌলিক দক্ষতা অর্জন করতে হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে বলেন। তাহলে ক নম্বরে যে প্রশ্নটা তৈরি করা হয়েছে, মৌলিক দক্ষতা বলতে কি বোঝায়, পেশার ক্ষেত্রে কি কি মৌলিক দক্ষতা ও গুণাবলী থাকা উচিত বলে তুমি মনে করো। খ, ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য তুমি কি কি কৌশল অবলম্বন করবে তা আলোচনা করো। তারপরে আমরা যে সর্বশেষ যে প্রশ্নটা দেখব সেটা হলো কি, দৈনন্দিন জীবনে উদ্দীপক ৭, দৈনন্দিন জীবনে নানা কারণে আমাদের মন খারাপ হয়। কখনো কারো কটু কথা বা অপ্রীতিকর আচরণে আমরা মনে কষ্ট পাই। নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হলে আমাদের মন খারাপ হয়। আবার কোনো দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনের কষ্টের কারণ হয়। মনের কষ্ট থেকেই সৃষ্টি হয় এক ধরনের মানসিক চাপ। তাহলে ক নম্বরে যেটা বলা হয়েছে, মানসিক চাপের ধরন ব্যাখ্যা করো। খ নম্বরে মানসিক চাপের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমার আজকের তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার পুরো প্রশ্নের আলোচনা। পুরো প্রশ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা ভালো একটা প্রিপারেশন নিবে এবং ভালো একটা পরীক্ষা দিবে, ভালো একটা ফলাফল নিয়ে আসবে। তো সবার এরকম ভালো একটা ফলাফল কামনা করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।